স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। আর এই নিয়ে আলোচনা করতে আমার স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক এবং ICMB এর ফেলো মেম্বার ডক্টর স্বপন কুমার বালা এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের সাবেক সহসভাপতি কাউন্সিল এবং কাউন্সিল মেম্বার মোহাম্মদ শাহাদাত হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। পুঁজিবাজারে বিনিয়োগ প্রভাবিত হয় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া আর্থিক প্রতিবেদনের উপর। পেশাদার অডিটরদের করা এই আর্থিক প্রতিবেদনে কোনো ভুল তথ্য দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা। তবে ভুল তথ্য প্রদান করা হলে অডিটরদেরকে জবাবদিহি করার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই গতানুগতিক আইনে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন আইনের আওতায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করার পক্ষে ডিএসি প্রধান। ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি কোনো অনিয়ম করে তার জবাব দিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে করতে হয়। তেমনিভাবে যারা বিভিন্ন লিস্টেড কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যারা আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে সার্টিফাইড করে, দেখেন তাদের জবাবদিহিতা থাকতে হবে। তো জবাবদিহিতা থাকার জন্য এখন তাদের একটা রেগুলেটরি বডি থাকতে হবে। প্রস্তাবিত এই আইনটি ইতিমধ্যে মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আসছে বছর জানুয়ারিতে তা অনুমোদনের জন্য জাতীয় সংসদে তোলা হতে পারে বলে জানান তিনি। তবে পেশাদার অডিটরদের দাবি, নতুন করে এ ধরনের আইন করার প্রয়োজন নেই। একটা জিনিস আমি শুধু বলতে পারি, যদি অডিটের ক্ষেত্রে নিরীক্ষার ক্ষেত্রে কোনো ত্রুটি আসে বা তার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তার জন্য বর্তমান আইনে যথেষ্ট রকম ICB তার ব্যবস্থা নিচ্ছে। যদি এই নিরীক্ষিত কোনো অডিটের এর উপর ভিত্তি করে কোনো ক্ষতিগ্রস্ত হন বা ত্রুটি থাকে, তারাও তার জন্য শাস্তি প্রদান করতে পারেন। বর্তমান আইনে যথেষ্ট এর বিধান রয়েছে বলে মনে করি। সুতরাং আইনের পরিবর্তন নয়, বরং অনিয়ম রোধে অডিটরদের সংগঠন ICAB-র সাথে SEC ও DSC সমন্বয় বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যদি কোনো প্রকার বড় ধরনের মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত আরেকবার ডক্টর বালা এবং জনাব হোসেন আপনাকে। জনাব হোসেন, আমরা প্রতিবেদন দেখছিলাম যে সম্প্রতি যেটা প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হতে যাচ্ছে, আপনি কি আমাদের বলবেন যে এই আইনটি কতখানি দরকার? জি, ধন্যবাদ আপনাকে। যদিও আমি এসেছি সাবেক সভাপতি ICB চার্টার্ড অ্যাকাউন্টিং ইনস্টিটিউট, তথাপি আমি বলে নেই আমার এই সমস্ত বক্তব্য বা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলেই গ্রহণ করা হবে। অ্যাকচুয়ালি ICAB, দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, 1973-তে প্রেসিডেন্সিয়াল অর্ডার 2 এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যারা নিরীক্ষা এবং হিসাবের ক্ষেত্রে রেগুলেটরি বডি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি হিসাব প্রস্তুতের জন্য যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে তার আলোকে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রতি বছর প্রণয়ন করে থাকে এবং নিরীক্ষার জন্য স্ট্যান্ডার্ডগুলো বাংলাদেশ অডিট স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে, যার ভিত্তিতে নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সুতরাং বর্তমানে ICAB এই হিসাব প্রস্তুতের জন্য স্ট্যান্ডার্ড এবং নিরীক্ষার জন্য স্ট্যান্ডার্ডগুলি খুব গুরুত্ব সহকারে এবং মূল্যায়ন দিয়ে প্রস্তুত করে যাচ্ছে। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং বর্তমানে দক্ষিণ এশীয় কান্ট্রিগুলোর অবস্থান বিবেচনায় যাদের সাথে আমাদের বর্তমান অর্থনীতির যথেষ্ট মিল রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করলে আমি বলতে পারি, আমি মনে করি যে আইনের কোনো প্রয়োজন নেই। কেননা একটা কথা আসছে যে অডিটরদের জবাবদিহিতা। ইয়েস, অডিটরদের অবশ্যই বর্তমান আইনে যথেষ্ট জবাবদিহিতার সুযোগ রয়েছে। যদি কেউ কোনো অডিট রিপোর্টে কোনো ভুল তথ্য প্রমাণিত হয় কিংবা সেই অডিট রিপোর্টে ভুল তথ্যের উপর ভিত্তি করে ইনভেস্ট করে কেউ মনে করেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই সরাসরি কোন অডিটর এবং কোন প্রতিবেদনে এ ত্রুটি আছে, কি ত্রুটি আছে, সে সমস্ত বিষয়কে উল্লেখ করে ICAB-র কাছে তিনি ডিসপিউট রেজ করতে পারেন। আমার জবাবদিহিতার যথেষ্ট সুযোগ রয়েছে। ধন্যবাদ জনাব হোসেন। ডক্টর বালা, আপনার কি মনে হয় কেন এই আইনের প্রয়োজন? মানে নিশ্চয়ই প্রয়োজন আছে, বা সরকার যেখানে একটা ড্রাফট করে ফেলেছে এবং এবং ইতিমধ্যে সরকার বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথা বলছেন, তা আপনার কি মনে হয়? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট গত 2008 সালের 30শে ডিসেম্বর একটি অধ্যাদেশ আকারে প্রথম জারি হয়। যদিও এটি আসলে কার্যকরী হওয়ার আর কোনো সুযোগ পায়নি। নতুন সরকার আসার পরে সমস্ত অর্ডিন্যান্সই পার্লামেন্টে প্লেস করেন এবং এটা 30 দিনের মধ্যে পাস না হলে অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। সেইভাবেই আসলে এই আইনের মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেইখান থেকেই। সুতরাং এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অর্ডিন্যান্সের পরিবর্তে পরে সরকার 2010 সালে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2010 এর ড্রাফট করে, কিছুটা সংক্ষিপ্ত আকারে। এখন যে বিষয়টি আসলে আসছে সেটি
আমার মনে হয় যে নালিশি প্রতিষ্ঠান, অডিটরদের বিরুদ্ধে নালিশি প্রতিষ্ঠান কোনটি, এটি নিয়ে এক ধরনের সংশয় আছে আসলে। আইসিএবি যে নিজেই সেলফ রেগুলেটেড বডি হিসেবে তার নিরীক্ষকদের, তার কারণ লাইসেন্স তো আইসিএবি দেয়, তার বিরুদ্ধে যে অ্যাকশন নিতে পারে এটি মানুষের আসলে কাছে স্পষ্ট নয়। আমার ধারণা সেখানে এক ধরনের সংকট সৃষ্টি হয়ে আছে। সুতরাং নালিশি প্রতিষ্ঠান হিসেবে আইসিএবি কে অভিযোগ করলে এর বিরুদ্ধে যে অ্যাকশন হতে পারে সে বিষয়টাও আসলে অন্যদের জানা নাই। সেই হিসাবে নালিশি প্রতিষ্ঠান একটা থাকা উচিত। সে কারণে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যে এই আইনের বলে গঠিত হবে, সেটা আসলে সেই ধরনের প্রতিষ্ঠানের প্রস্তাব। এখন বর্তমান আইনে যারা সি আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তারা কার কাছে জবাবদিহি করে? এটি আসলে আইসিএবির কাছেই জবাবদিহি করতে হয় তাদেরকে। কিন্তু যেটি আমার মনে হয় আরেকটা সমস্যা আছে, সেটা হলো এই সেলফ রেগুলেটেড বডির এখানে আসলে কারো অভিযোগ আসতে হবে। অভিযোগ না আসলে এটি সুমোটো কোনো অ্যাকশন আইসিএবি তার মেম্বারদের বিরুদ্ধে নেয় না। এটি একটি আসলে আরেকটি সমস্যার বিষয়। জনাব হোসেন, আপনার কি তাহলে মনে হয় না যে বর্তমানে যে আইসিএবি যেটা আছে সেখানে তারা নিজের থেকে কোনো অ্যাকশন নিতে পারছে না যদি না কোনো অভিযোগ আসে? তাহলে আপনার কি মনে হয় না এই যে বর্তমান আইনগুলো আছে তাহলে সেটারও একটা সংশোধনের প্রয়োজন, যদি আপনি নতুন আইনের কথা নাও বলেন যে না প্রয়োজন হয়? কারণ আমি এই জন্য বলছি, এই জন্য দেখেন 2002 সালে মানে যুক্তরাষ্ট্রে স্টার বিনস এবং অক্সেল অ্যাক্ট যেটা হলো, এটা কেন হলো? এনরন, ওয়ালকম, টাইকোর মতো প্রতিষ্ঠানের একটা বড় সংকট দেখা দিল এবং তারপরে কিন্তু নতুন আইন হলো। তো নতুন আইন যে একেবারেই দরকার নেই এই কথা কি আমরা বলতে পারি নাকি? অথবা আপনি এইটুকু বলবেন কিনা যে এক্সিস্টিং যে আইন আছে সেটা সংস্কার দরকার আছে? এক্স্যাক্টলি সত্য। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন সেলফ রেগুলেশন নিয়ে, আমি আগেই বলেছি যে যদি কারো কোনো ডিসপুট থাকে সে রেজ করতে পারে যে কোনো প্লেসে, আইসিবি হতে পারে, ইভেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হতে পারে, আরও অন্যান্য রেগুলেটরি অথরিটি কিংবা ইভেন কোর্ট আদালতেও সে যেতে পারে। তথাপি যেটা বলেছেন সেলফ রেগুলেটরি, এই প্রেক্ষিতে আমি বলতে পারি বর্তমানে আইসিএবি নিজেদের ভিতরেই যেমন অনেক স্ট্রেনদেন করার জন্য যথেষ্ট প্রকল্প, প্রজেক্ট, অ্যাক্টিভিটি বা প্রোগ্রাম হাতে নিয়েছে। যেমন কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড অত্যন্ত শক্তিশালী আকারে এটাকে ডেভেলপ করা হয়েছে বর্তমানে না, বেশ আগে থেকেই, প্রায় 2-2.5 বছর যাবত আগের থেকেই কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট বোর্ড আছে। তারা প্রত্যেকটা সিএ ফার্ম যারা অডিট করেন তাদের অডিটের কার্যক্রম, তাদের অডিটের ওয়ার্কিং পেপার, কোন কি প্রোগ্রামের উপর ভিত্তি করে অডিট করেছেন, রিপোর্টের কোয়ালিটি কতখানি কি, সে সমস্ত বিষয়গুলো তারা যাচাই বাছাই করছেন এবং যাদের মান খারাপ তাদেরকেও বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে। সুতরাং যে কথাটি উঠতেছে বর্তমানে আসছে, সে জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য আইসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রসঙ্গে আরও একটু বলি, শুধু এই কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড নয়, এই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আইসিবি তার টোটাল সর্বোচ্চ বডি যেমন কাউন্সিল, সেই কাউন্সিলকেও রিফর্ম করার যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। কাউন্সিলে এখন বর্তমানে আছে আইসিবির ইলেক্টেড মেম্বার্স, কাউন্সিলর। এর ভিতরেও বাহির থেকে যেমন বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মিনিস্ট্রি, বিভিন্ন মিনিস্ট্রি থেকে প্রতিনিধি নিয়ে এটাকে আরও স্ট্রেনদেন করার জন্য, আরও শক্তিশালী করার জন্য, নট অনলি দ্যাট, শুধু কাউন্সিল নয়, আরও আন্ডারলাইন যে কমিটিগুলো, যেমন ইম্পর্টেন্ট একটা কমিটি আছে টেকনিক্যাল রিসার্চ কমিটি, যারা স্ট্যান্ডার্ড ডেভেলপ করে, সেই স্ট্যান্ডার্ড সেখানে ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি, সেখানে রিফর্ম করে বাহির থেকে এক্সপার্ট, রিটায়ার্ড জাস্টিস বা এই ধরনের এক্সপার্ট এনে মোর স্ট্রেনদেন করার জন্য চিন্তাভাবনা বা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বর্তমানে আইসিবি। তাহলে মানে আপনি বলছেন এখন যে রিফর্মগুলো করছেন, যে সংস্কার করছেন, সেটাই সম্ভব হবে? অবশ্যই আমি মনে করি এটা তো যথেষ্ট সম্ভব হবে। আর একটা কথা বলে রাখি, এই আইসিএবি একটা প্রতিষ্ঠান 1973 আগেই বলেছি, তৎকালীন সরকার বাংলাদেশের অর্থনীতি এবং হিসাবের স্বচ্ছতা জবাবদিহিতাকে গুরুত্ব অনুধাবন করে একটা প্রতিষ্ঠান করেছেন। সেই প্রতিষ্ঠানের যদি আরো মোর ডেভেলপ করা বা আরো স্ট্রেনদেন করার প্রয়োজন হয়, সেখানে সরকার বা সরকারকে প্রস্তাব দিবে, রেগুলেটরি বডি সেই পদক্ষেপ নিতে পারে। কিন্তু আলাদা করে আরেকটা কাউন্সিল বা আরেকটা অ্যাক্ট করতে গেলে সেটা কতখানি এখানে অর্থনৈতিক একটা ব্যাপার, আমি মনে করি এর চেয়ে মিনিমাম অর্থ ব্যয় করে আইসিবি কে মোর স্ট্রেনদেন করা যেতে পারে। জানাব হোসেন, ধন্যবাদ। আমরা সময় হলো একটু বিরতিতে যাবার, আমরা ফিরে আসবো বিরতিতে, আমরা এরপর আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার, আমরা ফিরছি একটু পরে।
স্বাগত আরেকবার খাতের ঘর থেকে বলছি। আজ আমরা কথা বলছি প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে। আমাদের সাথে কথা বলছেন স্টুডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক এবং ICMB এর ফেলো মেম্বার ডক্টর স্বপন কুমার বালা এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সাবেক সহসভাপতি কাউন্সিল মেম্বার মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত আপনাদের আরেকবার। আমরা বিরতিতে কথা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এর বিষয় নিয়ে। ডক্টর পালা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি এই আইনটা পাশ হয়ে যায় এবং সেই আইনের ফলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠিত হবে, তখন এই কাউন্সিলটা যেটা ধরন কেমন হবে, এর কাজ কি হবে এই ক্ষেত্রে? আসলে প্রস্তাবিত যে আইন এটি এইভাবেই পাশ হবে কিনা আমরা জানি না, বাট প্রস্তাবিত আইনে 11 সদস্য বিশিষ্ট একটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কথা বলা হয়েছে, যেখানে 4 জন পরিচালক, একজন প্রধান নির্বাহী, ওই প্রতিষ্ঠানে যারা থাকবেন তারাও সদস্য হবেন এবং ICMB-ICAB-র একজন করে ফেলো মেম্বার থাকবেন, আর অন্যরা কিছু প্রতিষ্ঠানের নির্বাহী, এবং এটা সভাপতি হবেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর। আচ্ছা, এখন এটির কাজ আসলে কিছু কাজ অলরেডি ICAB করেন, সেই কাজগুলো এখানে শিফট হবে। বাট যেমন ICAB-র TRC-র দায়িত্ব, টেকনিক্যাল রিসার্চ কমিটির দায়িত্ব হচ্ছে স্ট্যান্ডার্ড প্রণয়ন, এই ক্ষেত্রে FRC-র সেই দায়িত্বটা আইনে রাখা হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি আসলে ভ্যালু এডিশন, যেটা আসলে কোনো প্রতিষ্ঠানের দিক থেকেই এখন পর্যন্ত আমাদের ভ্যাকিউম যেটা এই আইনে আছে, সেটা হলো প্রিপেয়ারার যারা, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টসের প্রিপেয়ারার যারা, তাদের জন্য আসলে কোনো আইনে কোনো ধরনের কিছু লেখা নাই। আচ্ছা, এই আইনে এরা FRC-র আন্ডারে অ্যাকাউন্টেবল থাকবে, এবং এটি আমার মনে হয় পজিটিভ কন্ট্রিবিউশন। এটি এখন SEC এক ধরনের অ্যাকশন মাঝে মধ্যে নেন, যদি কোনো অভিযোগ পান অথবা নিজেরা তদন্ত করে দেখেন, তখন হয়তো বা এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে কোম্পানিকে জরিমানা করেন, কোম্পানির বরং আরো অর্থ জরিমানা হিসেবে চলে যায়। এটি আসলে যিনি দায়ী তাকে ধরা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। তবে এই আইনের হলে যেটা আমার মতে, এই স্ট্যান্ডার্ড প্রণয়ন ছাড়া এই যে এনফোর্সমেন্ট, অডিটরদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট আসবে সেটা নিয়ে কনসার্ন আছে, সেটা এক ধরনের জিনিস, কিন্তু প্রিপেয়ারারদের বিরুদ্ধেও এনফোর্সমেন্ট আছে। তারা এটি যাতে মানে অ্যাকাউন্টিং এ বিশেষজ্ঞ লোক দিয়ে তৈরি করেন, কারণ আসলে এই যে নালিশি অভিযোগ বা অন্য কিছু আসছে, সেটির মূল কারণ কিন্তু ওই প্রিপেয়ারদের দুর্বলতা। কারণ আসলে অ্যাকাউন্টস তৈরি করে ম্যানেজমেন্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটাকে অডিট নিরীক্ষণ করে। সুতরাং ওইখানে যদি ধরা না হয়, তখন কিন্তু এইখানে যে ল্যাকিংটা আছে সেটা এই আইনে অ্যাড্রেস করা আছে। আমি মনে করি যদি এই আইন না হয়, অন্তত এই বিষয়টা যেন কোথাও না কোথাও অ্যাড্রেস করা হয়, আমি মনে করি। তবে হলে অবশ্যই এটার কিছু পজিটিভ কন্ট্রিবিউশন তো থাকবেই, কারণ সব আইনেরই কিছু আছে, তবে এটি নির্ভর করে শেষ পর্যন্ত কারা এটা পরিচালনা করবে। অবশ্যই। জনাব হোসেন, আপনার কি মনে হয় যে, আপনি অবশ্য বলছেন যে আইন প্রয়োজনই নাই, তারপরেও যদি এখানকার ঠিক কোন কোন ধারা বা কোন কোন বিষয়টা আপনাদের কাছে প্রবল আপত্তি বলে মনে হয়? জি, আমি ঠিকই বলেছেন, আমি প্রথমেই বলেছি যে বর্তমান প্রেক্ষাপটে এই আইনটির কোনো প্রয়োজনই নেই। কেননা যে দায়িত্বগুলো ICAB পালন করে যাচ্ছে, তো সেখানে যদি কোনো মনে হয় যে কোনো দুর্বলতা বা কোনো আসে থেকে থাকে, সেগুলোকে রিফর্ম করা বা সেইটাকে উত্তরানোর ব্যবস্থা, সংশোধন পক্ষ তো আপনি ICAB-র কোনো সংশোধনী প্রয়োজন হলে বা সংশোধনের পক্ষে আপনারা আমরা ইয়াতে আছি। তারপরেও যেটা বলেছেন যে এই আইনে, জি এই আইনে কতগুলো বিষয় আছে, যেমন আগেই মিস্টার বালা বলেছেন যে 11 সদস্য বিশিষ্ট, এর ভিতরে আমি মনে করি যে ম্যাক্সিমাম সদস্যই যাদের এখানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের সংখ্যা যথেষ্ট কম, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, কারণ এখন একটা কাজ হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করা, ইট ইজ হাইলি টেকনিক্যাল একটা জিনিস। এখানে অবশ্যই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল লাগবে, যেখানে সংখ্যা অনেক কম বলে আমি মনে করি। দ্বিতীয়ত কতগুলো ছোট ছোট জিনিস যেমন এই আইনের ভিতরে আছে, যে PIE পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, জনস্বার্থ প্রতিষ্ঠান, এর যে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশন নিয়েও যথেষ্ট আপত্তি আছে। আরেকটা জিনিস উল্লেখ্য যে এই আইনের ভিতরে দেখা যায় যে যারা নিরীক্ষা প্রতিষ্ঠানের পক্ষে থেকে আমাদের যারা কাজ করে, যারা অডিট অ্যাসিস্ট্যান্ট বা আর্টিকেল স্টুডেন্ট যাই বলি, তাদেরকেও এই আইনে নিরীক্ষক হিসেবে গণ্য করা হয়েছে, যা মোটেও সমীচীন না। নিরীক্ষক হচ্ছে যিনি অডিট রিপোর্টটাকে সাইন করেছেন, যিনি সার্টিফাই করেছেন, তিনি অডিটর আর কি। তেমনই আছে যে অপরাধ হবে সেটা অবশ্যই দেওয়ানির সিভিল মামলা, শাস্তি হবে। আমি যদি জানতে চাই, এক্সিস্টিং আইনে আপনি যেটা বলছেন যে এক্সিস্টিং আইনের শাস্তিমূলক ব্যবস্থা কি আছে? এক্সিস্টিং আইনে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা
যদি ছোটখাটো অপরাধ হয়ে থাকে তার জন্য আমরা রেপ্রিমেন্ড করি বা সংশোধনী ইয়া করি, ইভেন সেগুলাকে পেপারে পর্যন্ত এগুলো কি ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হয়? এগুলা সাধারণত সিভিল অফেন্স হিসাবে আমরা ইয়া করি। ডক্টর বালা, আপনার কি মনে হয় এটা কি হয়? এটি আসলে 3 ধরনের শাস্তি। একটা হলো যে নিন্দা করা, ওই যে রেপ্রিমেন্ড যে শব্দটা, কঠোর ভাষায় তিরস্কার করা, আর একটা হলো সাময়িক মানে মেম্বারশিপ স্থগিত করা, আর একটা পার্মানেন্ট ভাবে মানে মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া। তো এই হচ্ছে মূলত 3 ধরনের শাস্তি আমাদের 2 এক্সিস্টিং আইনে। তাহলে কি কোনো ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হচ্ছে না? আইনে উল্লেখ নাই, কিন্তু ক্রিমিনাল অফেন্স আসলে তো কিভাবে বলবো, আর্থিক কি সবটাই ক্রিমিনাল অফেন্স এটি আসলে নাও হতে পারে। এটা তো নির্ভর করে, এটা যে নিষেধ তা না। মানে এমনি অডিটিং নরমাল যে আইন আছে এটাকে কিন্তু এটার বাইরে না। আপনি যখন অন্য আইনে যে আমাদের পেনাল কোড আছে, অবশ্যই এটা অ্যাকশন নেওয়া যাবে, কারণ ওই লায়াবিলিটি নির্ধারণ হওয়ার পরেই আসলে কোন আইনের আওতায় এটি আসবে। কিন্তু আইসিবি প্রতিষ্ঠান হিসেবে তার সদস্যদের এই 3 ধরনের শাস্তি দিতে পারে, এবং তারপরে তো আর সে কোনো ধরনের মানে যেটা ওই যে মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া মানেই হচ্ছে তো তার আর অডিট করারই ক্ষমতা রইল না। একটু অ্যাড করে যেটা আমি বলতে চাইছিলাম, যেমন আমাদের ইতিপূর্বে অনেক রেকর্ড আছে যে আমরা 3 বছর পর্যন্ত তার লাইসেন্সকে বাতিল করে হেল্ড আপ করে রাখা হয়েছে তার বিভিন্ন অপরাধের কারণে। তো সুতরাং আইসিবি কোনো অপরাধ বা শাস্তি দিচ্ছে না এমন কথা নয়, শাস্তি যথেষ্ট দেওয়া হচ্ছে। আর একটা যেটা বলতে চাচ্ছি যে আইনের সবচেয়ে বড় উইকনেস আমি মনে করি সেটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। প্রতিষ্ঠান হিসেবে যাকে আবার ব্যবসায়ী বিজনেসম্যানদেরকে সেখানে আবার রিপোর্ট করতে হবে, অবশ্যই নিঃসন্দেহে একটা কস্ট অফ বিজনেস। কস্ট অফ ডুইং বিজনেস আসলে কি হবে, কতখানি বাড়বে? এখনো তো তাদেরকে কাজ করতে হচ্ছে, অডিট ফার্ম দিয়ে কাজ করাতে হচ্ছে, সেখানে কতখানি বাড়বে খরচ, কতখানি বাড়বে? দেখুন, কস্ট অফ বিজনেস তো অ্যাকচুয়ালি যেমন একটা নতুন করে আরেকটা রেগুলেটরি বডি, তাকে আবার নতুন এখন যাদের কাছে রিপোর্ট করতে হচ্ছে, বিভিন্ন ব্যাংকে, যেমন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করতে হচ্ছে, তখন কি আপনার মনে হয় 2টো রেগুলেটরি বডি হবে? নতুন করে আরেকটা রেগুলেটরি বডি, তার কাছে আবার রিপোর্টিং এর ব্যাপার আসবে, অর্থাৎ এই রিপোর্টিং এর প্রস্তুত, যোগাযোগ, বিভিন্ন রকম। আপনার কি মনে হয় ডক্টর বালা আসলে কতখানি কস্ট অফ ডুইং বিজনেস হবে? তখন আসলে এই অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান যেগুলো, তাদের যারা পেশাজীবী, হ্যাঁ, তাদের কিন্তু নিজেদের কাছ থেকেও এক ধরনের মেম্বারশিপ নিতে হবে, আবার এই ধরনের এফআরসিরও লাইসেন্সিং নিতে হবে। তখন কিন্তু অডিট প্র্যাকটিসিং এর লাইসেন্স দিবে, মানে এই ধরনের এই যে এফআরসি, তখন কিন্তু হবে না, মানে মাল্টিপল হচ্ছে, এটা হলো মেম্বারদের জন্য এক ধরনের সমস্যার সৃষ্টি হবে, কারণ ওইখানে মেম্বারশিপ পেলেও যে এটাই যে পাবেন এর কোনো গ্যারান্টি থাকে না, এটা একটা বিষয়। আরেকটা যেটা হলো কস্ট অফ ডুইং বিজনেস, যেমন ওই যে বললাম যে প্রিপেয়ারারদের বিরুদ্ধে যেহেতু এনফোর্সমেন্টের বিষয়টা এই আইনে আছে, সুতরাং সেখানে বিশেষজ্ঞ লোক ছাড়া আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আর পরিচালনা করতে পারবেন না। এই ক্ষেত্রে কিছু কস্ট বাড়ার তো অবশ্যই বিষয় থাকবেই, কারণ আপনি যদি একজন পেশাজীবীকে নিয়োগ করতে বাধ্য হন, বৃদ্ধিও পায়, তার বিনিময়ে যদি মানুষ সত্যিকার অর্থে সার্ভিসটা পেয়ে থাকে তাহলে তো অসুবিধা নাই। না, সেটা অসুবিধা নাই। এটি আসলে ওই যে সভায় এটি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল, আমি ওই সভায় উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম, তখন কিন্তু সভাপতি মহোদয়ের এই ধরনের একটা যুক্তি ছিল যে আমরা যদি বেনিফিট অনেক বেশি দেখি, যে জাতীয় দৃষ্টিভঙ্গি আছে, সেখানে এই কস্ট আমরা মেনে নিব আর কি। সেটাই। জনাব হোসেন, আমাদের সময় শেষ করতে হবে, খুব সংক্ষেপে যদি আপনি আমাদের খুব অল্প সময় বলেন যে আসলে আপনাদের পরামর্শ কি, যদি আইনটা পাস হয়ে যায় সেক্ষেত্রে খুব অল্প সময়। সেক্ষেত্রে আমি শুধু প্রথম থেকে একটা কথাই বলে যাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান আইসিএবি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, অ্যাকাউন্টিং রেগুলেটরি বডি হিসেবে কাজ করে যাচ্ছে এবং যথেষ্ট সুনামের সাথেই কাজ করে যাচ্ছে, এবং ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টের মেম্বার পদ লাভ করেছে বহু আগেই, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টের মেম্বার, কনফেডারেশন অফ এশিয়ান প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টসের মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছে। সুতরাং এই প্রতিষ্ঠানে যথেষ্ট সুনামের সাথে কাজ করতে, তথাপিও যদি অ্যাকাউন্টিং রেগুলেশনকে, অ্যাকাউন্টিং সিস্টেমকে ডেভেলপ করার জন্য কোনো প্রকার আমাদেরকে রিফর্ম করার প্রয়োজন বোধ করে সরকার সেটা ইচ্ছা করতে পারে। আমার সরকার সাথে ধন্যবাদ জনাব হোসেন, ধন্যবাদ জনাব বালা। আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের সময় স্বল্পতার কারণে। এই ছিল আজকের মতো খাদানগঞ্জ থেকে দেখা হবে আপনার সাথে আবারও।